সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান। মাথায় কত প্রশ্ন আসে। মাথায় প্রশ্নটা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি স্বাভাবিকীকরণের দিকে যাচ্ছে? আসলে একটা জিনিস যেটা বাস্তবতা যেটা সেটা হলো কি যে 2024-এর আগস্টে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারত বাংলাদেশিদের জন্য ভিসাটা বন্ধ করে দিয়েছিল। তো সেক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসা ভিসা কিছু কিছু দেওয়া হতো, তাও খুব লিমিটেড। তো সেই ক্ষেত্রে কিছু পরিবর্তন চলে এসছে পরিবর্তন। সেটা হচ্ছে যে এখন চিকিৎসা, তারপরে শিক্ষা এবং কর্মীদের যে ভিসা, যেটা বলে ভারত হয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য, এগুলি ভিসা দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ট্যুরিস্ট ভিসাটা ওপেন করা হয় নাই। আর দর্শক, আপনারা জানেন যে ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদেরকে কোনো ফি দিতে হয় না। তবে একটা জিনিস যেটা নতুন ভাবে চিন্তা করা হচ্ছে সেটা হলো যে এই মৌকুফ, যে ভিসা ফি মৌকুফের যে বিষয়টা আছে, সেটা জানা গেছে যে এটা বাংলাদেশিদের জন্য এটা থাকবে, মৌকুফি থাকবে। তবে সেবার মান এবং অবকাঠামোগত উন্নতির জন্য একটা ফি চালু করার কথা বিবেচনা করা হচ্ছে। শেষ পর্যন্ত চালু হয় কিনা এটাই এখন দেখার বিষয়। তথ্যগত আর একটু বিষয় আছে, সেটা হলো যে ভারতে গত 15-16 বছরের হিসাব যদি করা হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশি মানে পর্যটকদের জন্য মানে প্রথম পছন্দের জায়গা হচ্ছে ভারত। বিপুল পরিমাণ বাংলাদেশি বছরে প্রায় 12 থেকে 16 লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করে থাকতেন। তো ইদানিং সেটা কমে এসেছিল। এখন যখন আবারও দেওয়া হচ্ছে, ভিসা দেওয়া শুরু হয়েছে, এখন একটা তথ্যে জানা গেছে যে প্রতিদিন প্রায় 1,500 থেকে 2,000 ভিসা বাংলাদেশিদেরকে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে একটা বিষয়, ভিতরে বিষয়। এটা নিয়ে খুব বেশি আলোচনা আসে নাই। যেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যেই আসলে একটা দ্বিধা দ্বন্দ্ব, মানে ভারতীয়দেরকে, মানে বাংলাদেশের তরফ থেকে ভারতীয়দের প্রতি, আবার ভারতীয়দের তরফ থেকে বাংলাদেশিদের প্রতি ওভারঅল একটা জায়গা, সংশয়ের জায়গা আসলে এখনো পর্যন্ত পুরোপুরি কাটেনি। তো দেখা যাচ্ছে যে আসলে বিষয়টা কোথায়, বিষয়টা কোন জায়গায়, সমস্যার মূলটা কোথায়? সমস্যার মূলটা বোধহয় একটা জায়গায়, সেটাকে আসলে অস্বীকার করার কোনো জো নাই। সেটা হলো যে বাংলাদেশিদের সঙ্গে আচরণের ক্ষেত্রে ভারতীয় রাজনীতিবিদ, মানে যারা সরকার চালায়, বিশেষ করে মোদী সরকারের কথা বলা যায়, তাদের আচরণ অনেকটা প্রভুসুলভ। আর এই জিনিসটা মোদীর চরিত্রে, মোদীর যে ক্যারেক্টারিস্টিক যেটা বলা যায়, চরিত্র ঠিক মিন করে না। মানে পুরোপুরি তার যে মানসিকতার জায়গার যে চিহ্নগুলি ফুটে উঠে, তাতে করে বাংলাদেশকে নিয়ে তার মধ্যে অস্বস্তি কাজ করে। মানে বিষয়টা এরকম যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সাথে রিলেশনশিপের জায়গাটার মধ্যে যতটা ইজি একটা ব্যাপার ছিল, যেটা বলবো সেটাই করবে, এই যে বিষয়টা ছিল, সেই বিষয়টা আসলে আগস্টের পরের থেকে ওইভাবে নাই। বর্তমান সরকার যে খুব বেশি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলতেছি, এরা যে খুব বেশি ভারত বিরোধী বিষয়টা এমনও না। তবে তাদের মনে হয় চাহিদার ক্ষেত্রটা হচ্ছে এরকম যে আমাদেরকে আরেকটু সম্মান দিতে হবে। আর ভারতীয়দের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে তারা বাংলাদেশের যে কোনো ইস্যুতে অত্যন্ত সংবেদনশীল আচরণ করে থাকেন। কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, যেটা হয়তো বা পুরনো হইতে পারে বা রিসেন্টলি হইতে পারে। সংসদে কংগ্রেসের একজন সাংসদ, উনি বলতেছেন যে গলি গলি মে চোর হে, নরেন্দ্র মোদী চোর হে। এবং এটা নিয়ে সংসদ উত্তপ্ত। স্পিকার তো মনে করেন যে কোনোভাবেই থামাইতে পারতেছেন না। আপনারা এই ভিডিওটাতে এটা দেখে নিতে পারেন। जरूरत से ज्यादा उतना ही काम करो जितना ठीक लगे। आप इधर बोले, आपस में बात जरूरत से ज्यादा मत उड़ो। संजय जी प्लीज, जरूरत से ज्यादा मत उड़ो। संजय जी आप गली गली में शोर है। संजय जी नरेंद्र मोदी चोर है। कोई बात रिकॉर्ड पे नहीं जाएगी। नरेंद्र मोदी चोर है। कोई बात रिकॉर्ड पे नहीं जाएगी। नॉट गो प्लीज। তো যে বিষয়টা এখানে মূল জায়গা, সেটা হচ্ছে কেন বাংলাদেশ প্রসঙ্গ কেন আসলো, সেটা হচ্ছে যে ওই সঞ্জয় নামে যিনি সংসদ সদস্য কংগ্রেসের, উনি বলতেছেন, চুরির একটা উদাহরণ দিচ্ছেন এইভাবে যে মোদির বন্ধু আদানি ভারতের থেকে
বিদ্যুৎ চুরি করে বাংলাদেশে পাঠায়। এখন বাংলাদেশের সাথে আদানির আসলে বিদ্যুৎ নিয়ে একটা চুক্তি আগের থেকে আছে। সেই চুক্তির ধারাবাহিকতা অনুযায়ী আদানি কিন্তু এখনো বিদ্যুৎ পাঠিয়ে যাচ্ছেন বাংলাদেশে। 1600 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবেন উনি, সেটা চুক্তি কিন্তু হয়েছিল আদানির সাথে। সেই চুক্তির ধারাবাহিকতা কিন্তু বজায় আছে। মাঝখানে কিছুদিনের জন্য এটা স্টপ করা হয়েছিল, সেটা আবারও চালু করা হয়েছে। এখানে বোধহয় 700-800 মেগাওয়াট অলরেডি চলে আসছে, বাকিগুলিও আসবে। তো এটা নিয়ে ভারতীয় সংসদে আসলে বিপুল আলোচনা। এটাকে তারা চুরি হিসেবে চিহ্নিত করতেছেন। বাংলাদেশে যে পাঠানো হচ্ছে সেটাও বলতেছেন, তবে এখানে বাংলাদেশকে কোনো ফেভার করা হচ্ছে এরকম ইঙ্গিত দেওয়া হয় নাই। বলা হয়েছে যে এটা চুরি করে বাংলাদেশে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ যে কিনতেছে এটার মধ্যেও নানান প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে এই যে বিদ্যুৎটা কেনা হচ্ছে এত দাম দিয়ে কেন কেনা হচ্ছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসে। তো যাই হোক, এই বিষয়টা একটা অংশ, এটা বলা যায়। আরো অনেক অনেক বিষয় আছে বাংলাদেশে যে উন্নয়নমূলক কাজ গত সরকারের আমলে নেওয়া হয়েছিল। এর মধ্যে অনেক প্রকল্পে ভারতের অংশীদারিত্ব ছিল, মানে তারা কাজ করবে, তারা এই কন্ট্রাক্টগুলি তারা পেয়েছিল, তাদেরই শেষ করার কথা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পরে অনেক কাজই আসলে বন্ধ হয়ে গেছে। একটু যদি বলা হয় যে অবকাঠামোগত উন্নয়নের যে বিষয়গুলি আছে সেগুলি থমকে গেছে। তবে একটা বিষয় যেটা হচ্ছে কি, দুই দেশের মানুষের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে আবেগপ্রবণ লোক যেমন থাকে, একই সঙ্গে স্থির চিন্তার কিছু মানুষও থাকে। সেই স্থির চিন্তার যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের বলতে গেলে সীমান্ত চতুর্দিকে বলতে গেলে ভারত দিয়ে ঘেরা। তো সেই একটা নিকটতম প্রতিবেশী, একেবারে গায়ে গা লাগানো প্রতিবেশী, তার সঙ্গে সম্পর্কটাকে তিক্ততায় পর্যবেসিত করা, এটা বাংলাদেশের স্বার্থের জন্যই ঠিক হবে কিনা, এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। মানুষ তো আবেগের উপরে অনেক কথা বলে। যেমন এই আবেগগুলি তৈরি হয় যেখানে, সেটা হচ্ছে যে ভারতীয় যে লোকজন যারা আছেন তাদের ভিতরে অনেকেই, মানে সবাইয়ের কথা এখানে বলা হচ্ছে না, অনেকেই কিন্তু বাংলাদেশ সম্পর্কে খুব বাজে মন্তব্য করেন। এমনকি বাংলাদেশ নামটাকেও অনেকে বিকৃত করে দেন। তারা এর ভিতরে একটা কি বলবো, একটা বিকৃত মানসিক সুখ বোধহয় পান। মানে একটা মানুষের নামকে বিকৃত করা, একটা দেশের নামকে বিকৃত করা কিন্তু অত্যন্ত অপমানজনক। সেটাই ভারতীয়রা নানাভাবে করে থাকেন। যখন বিশেষ করে যখন ক্রিকেট খেলা হয় তখন দেখা যায় যে সেটার কমেন্টসে বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত অপমানজনক কিছু মন্তব্য করা হয়। এই মানসিকতা ভারতীয়দের কারো কারোর মধ্যে প্রকটভাবে ফুটে উঠে এবং তাদের এই বিকৃত মানসিকতা, যেটা স্যাডিজম বলা যায়, বাংলাদেশ সম্পর্কে খারাপ কথা বলে তারা এক ধরনের যৌনাচারের মতো এক ধরনের আনন্দ পান। কেন পান এটা তারাই বলতে পারবেন, তাদের কি মানসিকতা এটা তারাই বলতে পারবেন। কিন্তু তাদের এই আচরণটা বাংলাদেশের মানুষের মধ্যেও ভারত বিরোধী মনোভাবকে মানে উস্কে দেয়। তো এই যে বিষয়টা, তথ্যগত অনেক বিষয় বলা যাবে, সেগুলি তথ্য ইউটিউবে বিভিন্ন জায়গায় এই তথ্যগুলি রয়েছে। আলোচ্য বিষয় এটা না, এটা হচ্ছে যেটা, সেটা হলো যে এই দুই দেশের মধ্যে সম্পর্কের যে মেরুকরণ। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, একটা দেশ কি আরেকটা দেশের সাথে সম্পর্ক একেবারে তিক্ততা, মানে সম্পর্ক রাখবোই না, এরকম একটা পজিশনে গেলে এটা কিন্তু দুই দেশের জন্যই যে ক্ষতি। আমার মনে হয় শেষ পর্যন্ত ভারতের যারা রাষ্ট্রটা পরিচালনা করেন, নীতিটা নির্ধারণ করেন, তারা বুঝতে পেরেছেন। বাংলাদেশের পক্ষ থেকেও আসলে এই বিষয়টা একটু অনুধাবন করা হয়েছে, ফলত অনেক কিছুই কিন্তু ইজি হয়েছে। এর আগেও কিন্তু আমরা যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা ভারত থেকে অনেক কিছু রপ্তানি করি, আমাদের থেকেও কিছু কিছু জিনিস তারা নেয়, কিন্তু সেটা একটা বাণিজ্য বিশাল একটা বৈষম্য আছে। ঠিক আছে, কারণ বাংলাদেশ একটা ছোট দেশ, সেখানে উৎপাদন ব্যয় এত কিছু কি হয় যেটা পাঠানো যাবে। ভারত একটা বড় দেশ, তাদের কাছ থেকে পেঁয়াজ, রসুন, এই সমস্ত মশলা টসলা সহ চালও আমদানি করতে হয় আমাদেরকে। এটা হলো বাজারের ভারসাম্য বজায় রাখা। দেখা যায় যে বাস্তবতাটা কি, আমরা বললাম যে ভারতের আমরা বয়কট করব, এই ধরনের কথা চলে আসছে। কিছু কিছু ইউটিউবার এই জিনিসগুলি বলেন, কিন্তু
বয়কট করলে দেখা যাবে যে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, সেটাকে ব্যালেন্স করার জন্য ভারত থেকে পেঁয়াজ আনতে হচ্ছে। চালের দাম বেড়ে যাচ্ছে, ব্যালেন্স করার জন্য ভারত থেকে চাল আনতে হচ্ছে। এই যে বিষয়গুলি আছে, এগুলি একটা দুইটা উদাহরণ দেওয়া হলে এরকম অজস্র উদাহরণ আছে। অর্থাৎ আমরা আসলে আবেগের বশে মানে ভিডিও কন্টেন্ট তৈরি করতে গিয়ে অনেক সময় অনেক রকমের কথা বলি, কিন্তু এগুলির পিছনে যুক্তিসিদ্ধ বিবেচনার যে বিষয়গুলি থাকে সেগুলির অভাব খুব বেশি থাকে। তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে খুবই সিম্পল, দুইটা দেশেরই এইটা চিন্তা করা উচিত। আমার কাছে মনে হয় যে আমাদের পারস্পরিক সম্পর্ক তো থাকবেই। বাংলাদেশ থেকে রোগীরা যায় চিকিৎসা করানোর জন্য, কারণ এটাতে একটা স্বীকৃতি দেওয়া হয় যে ভারতের চিকিৎসা বাংলাদেশের একটা ছোট দেশ, এখানকার চিকিৎসার চাইতে বেশ কিছুটা উন্নত, সেগুলির উপরে ভরসা করা যায় এবং তাদের দেশে এমন কিছু চিকিৎসা আছে যেগুলি বাংলাদেশে নাই। সুতরাং চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ সেখানে যায় এবং এই যাওয়াটার মধ্যে অন্যায় কিছু আছে বলে মনে হয় না। এখন এটা যদি ভারত বন্ধ করে দেয় তাহলে কি হবে? বাংলাদেশের মানুষ চীনে যাবে, থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, এরকম বিভিন্ন জায়গায় যাবে, বিকল্প খুঁজে নেবে। সেটা কিন্তু ভারতের জন্য কোনো কিছু ভালো এটা ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের মানুষ যে যায় চিকিৎসা নেয় সেটার উপরে ভারতের অর্থনীতির কিছু অংশ হলেও নির্ভর করতে হয় বা একটা নির্ভরতা তৈরি হয়। এমনও শোনা গেছে যেমন মার্কুই স্ট্রিটে সেখানে বাংলাদেশিরা যায়, বাংলাদেশিরা সেখানে হোটেলে থাকে, এগুলির উপরে ডিপেন্ড করে কিন্তু ওইখানে হোটেল শিল্প, অন্যান্য দোকান পাট এগুলি কিন্তু অলরেডি এগুলি এক্সিস্ট করতেছিল। বাংলাদেশিরা যখন যাওয়া বন্ধ করে দিছে বা বন্ধ করতে বাধ্য হয়েছে তখন কিন্তু সেখানে একটা হাহাকারও তৈরি হয়েছে যে ব্যবসার কি হবে। এই যে বিষয়গুলি আছে, যেটা মানে একটা সম্পর্ক যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন অনেক রকমের নির্ভরতা তৈরি হয় এবং সেই নির্ভরতাটা কখনোই একপাক্ষিক নয়, এটা দ্বিপাক্ষিক, দুইজনেরই এটা প্রয়োজন হয়ে দেখা দেয়। এই বাস্তবতাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। অনেক সময় আমাদের এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হয়। দর্শক, আজকে আমরা একটু কথা বললাম, আমরা যেটা চাই সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা একটা সম্মানের ভিত্তিতে চলতে থাকুক, এটা খুবই জরুরি বিষয়। বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র, সার্বভৌম স্বাধীন একটা রাষ্ট্র। আমাদের আত্মসম্মান বোধের কিছু জায়গা আছে, আমাদের এমন অনেক কিছু অর্জন আছে যেটা নিয়ে আমরা অহংকার করতে পারি, গর্ব করতে পারি। এই জায়গাগুলিতে ভারতীয় সরকার বা যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে যদি কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, তারা যদি কোনো রকম অ্যাকশন নেন, তারপরেও বাংলাদেশের তরফ থেকে এই আশাটা থাকবে যে ভারতীয় বন্ধুরা, ভারতীয় সাধারণ জনগণ বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল এবং সম্মান জানিয়ে যাবেন। দর্শক, আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আপনি কি ভাবতেছেন কিভাবে সম্পর্কটা স্বাভাবিকভাবে চলতে থাকা উচিত সম্মানের সাথে, সেটা আপনারা জানাবেন, সাবস্ক্রাইব করবেন।